মাইকটা একটু লামাই দেন, অল্প একটু নিচের দিকে লামাই। এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে, যে পরিশ্রম করেছেন সারা ভারতবর্ষে, লড়াই করেছেন এই জাতভিত্তিক জনগণনা এবং যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি। এবং আমরা কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাতভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাতভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি। এবং আমরা সেনদৃষ্টি রাখছি কোনো অবস্থাতে যাতে এই সরকার যাতে মানুষকে আর বঞ্চিত না করতে পারে, এই সরকার যাতে মানুষকে আর লাঞ্ছিত করতে না পারে, এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে। এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি, এসসি, ওবিসি, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদায় একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজবে আনুমানিক, তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো, যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো বোধোদয় হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধির বোধোদয় হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে যেই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাতভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি তুলে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীদিনও করবেন, করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম, নমস্কার, আমাদের যতটুকু আছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে। জানিয়ে আমরা আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন কংগ্রেস দল দীর্ঘদিন ধরে জাতিগত জনগণনা এবং সংবিধানে যে 50% যে আমাদের একটা উপরে সংরক্ষণ করা যাবে না, এই দুটো ডিমান্ড নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। এবং আমরা কংগ্রেসের সংগঠন হিসেবে আমরা এই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এআইসিসি আহমেদাবাদ সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে, এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম দুটো প্রস্তাব হচ্ছে যে জাত ভিত্তিক জনগণনা এবং সংবিধানের যে শ্রেণী পদ্ধতি সেটা সরিয়ে সংরক্ষণের পদ্ধতিটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ শ্রেণী পদ্ধতিটা সরিয়ে দেওয়া। এই দুটো প্রস্তাব আমাদের আহমেদাবাদ 9 এপ্রিল
যে আমাদের কংগ্রেসের যে এআইসিসি সম্মেলন ছিল সেখানে গৃহীত হয়েছে। এর আগে থেকে আপনারা জানেন আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় রাহুলজি দীর্ঘদিন ধরে সেই ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মাধ্যমে ভারতবর্ষের মানুষের কাছে এই যে দাবিগুলো, অর্থাৎ এই যে জাতিভিত্তিক জনগণনা, এই দাবি এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে সেই কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, গুজরাট থেকে অরুণাচল, সমস্ত ভারতবর্ষের আনাচে কানাচে উনি ঘুরিয়ে বেড়েছেন এবং ভারতবর্ষের মানুষকে সচেতন করেছেন। এতে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দাবি নিয়ে ভারতবর্ষের মধ্যে একটা গণ আন্দোলনের সূচনা হয়েছে। আমরা দেখি এই আন্দোলনকে সামনে রেখে 2024 যে লোকসভা নির্বাচন, সেখানেও আপনারা দেখেছেন আমাদের দল এবং ইন্ডিয়া যে জোট, এই জোটের পক্ষ থেকে এই দুটো দাবিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার অভিযান করেছিল। আপনারা দেখেছেন হয়তো আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা তারা হারিয়েছে। তারা যে বলেছিল 400 পার হবে, সেটা ভারতবর্ষের মানুষ তাদেরকে সেই রায় তাদেরকে দেয়নি। তাই আমরা দেখেছি বিগত দিনগুলোতে আমাদের নেতা রাহুলজি ভারতবর্ষের পার্লামেন্টে বারবার বলেছে যে তোমরা আমাকে যতই আঘাত করো, যা ইচ্ছা তা করতে পারো, যেভাবে ইচ্ছা তোমরা আমাকে যা খুশি তা বলতে পারো, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা। এই জাত ভিত্তিক জনগণনা এবং আমাদের যে সংবিধানের যে 50% সিলিং পদ্ধতি, এই দুটো দাবি আমরা সরানোর জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া জোট, আমরা ঠিক ততটুকুই যাব। নেতৃত্বে খালেদাজির নেতৃত্বে জাত গণনাকে কেন্দ্র করে দীর্ঘদিন যে লড়াই, সেই লড়াইয়ে আজকে সাকসেস হয়েছে। নরেন্দ্র মোদীজি আজকে এটা ঘোষণা করতে হয়েছে, এর জন্য রাহুলজিকে এবং খালেদাজিকে অসংখ্য ধন্যবাদ। এখানে শুধু একটা কথা বলতে হবে যে এটার ক্রাইটেরিয়া কী হবে, কতদিনের মধ্যে কমপ্লিট করা যাবে, কী কী থাকবে, এই বিষয়টা উনি সঠিকভাবে ক্যাবিনেটে ঘোষণা করে নাই। অতি সত্ত্বর ঘোষণা করার জন্য আমি প্রদেশ আদিবাসী কংগ্রেস তরফ থেকে এই দাবি জানাই। বিপি সিং মন্ডল কমিশন যখন ইমপ্লিমেন্ট করেছিল, বিজেপি কিন্তু বিপি সিং সরকার থেকে কিন্তু সমর্থন প্রত্যাহার করেছিল 1991। তারপর অটল বিহারী বাজপেয়ী কিন্তু তখন 2001-এ প্রধানমন্ত্রী, তখন কিন্তু সেন্সাসের ডাইরেক্টর বলেছিল কাস্ট সেন্সাস করার জন্য, তিনি করেননি। তারপর 2011-তে মনমোহন সিং সেন্সাস করেছে, কিন্তু এই যে কাস্ট সেন্সাসটার একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, সার্ভে রিপোর্ট করেছেন। তাহলে সরকার চলে যাওয়ার পর সার্ভে রিপোর্টে কিন্তু বিজেপি দামাচাপা দিয়েছে। তাই এখন যে বিজেপির ক্রোনোলজিক্যাল হিস্ট্রিটা দেখা যায়, তারা অ্যাকচুয়ালি মণ্ডলের যে সঠিক কাজ, সঠিক সমর্থন কিন্তু তারা করেনি। সেই জন্য মণ্ডল কমিশনের রিপোর্ট যে সেন্সাস করবে ঠিক আছে, কিন্তু আমাদের যে আন্দোলন চালিয়ে যাব যেন এটা ইমপ্লিমেন্ট করে। হয়ে আছি স্বাধীনতার পরে এই পর্যন্ত একটা দেশের স্বাধীন হওয়ার পর একটা দেশের মধ্যে কে মাইনরিটি কে মেজরিটি, এগুলি কোনো সাংবিধানিক ভাষা উন্নয়নের যত দেশ আছে সেই দেশে এগুলি হয় না। কিন্তু আমরা সুইডেন, বেলজিয়াম যে দেশে জানতে, কিন্তু আমাদের দেশে মাইনরিটি করে আমাদেরকে দেখা হচ্ছে। কিন্তু তাও সাচার কমিশনের যে রিপোর্ট বেরিয়েছিল, রাজেন্দ্র সিং সাচার এবং দিল্লি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে দিয়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের, তখন তিনি একটি তদন্ত কমিশন করে ভারতবর্ষে একটি কমিশন করেছিলেন, সেই সাচার কমিশন রিপোর্ট। সেই সাচার কমিশন রিপোর্ট বলে জনসংখ্যার আনুপাতিক হারে সবাইকে তার চাকরি বাকরি দিতে হবে, তার নেতৃত্ব দিতে হবে এবং তার যতটুকু ন্যায্য অধিকার প্রাপ্য আছে সে অধিকারটা দিতে হবে, সেই সাচার কমিশনের মধ্যে উল্লেখ আছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে জাতি গণনা না হলে তাহলে আমরা 80 কতজন সেটা কী করে হবে? ভারতবর্ষে কিন্তু পশু গণনা হয়, ভারতবর্ষে কিন্তু তোমার মার্কেটের মধ্যে যে কতগুলি পশু ঘোরাফেরা করে এইগুলি পর্যন্ত ভারত গভর্নমেন্টের সেন্সাসের রেকর্ড আছে, একটা শহরের উপরে কতগুলি পশু হাঁটাহাঁটি করে। কিন্তু মানুষের জনসংখ্যাটা কমতে এত পেশা কোথা? এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি এই সমস্ত ডিপার্টমেন্টের লোকগুলিকে একটা বিশেষ
বর্ণবাদী একটা গুপ্ত আজীবন শাসন করে যাচ্ছে। যেমন ভারতবর্ষের যতগুলি টিভি চ্যানেল আছে, টিভি চ্যানেলের 93% লোক বর্ণবাদী শ্রেণীগরের লোকগুলি তারা হস্তের ভূমিকায় অবলম্বন করছে। দিল্লির যত চ্যানেল আছে এইভাবে আইএস অফিসার, আইপিএস অফিসার, টিসিএস অফিসার, টিবিএসসি অফিসার সবগুলি যেন একটা শ্রেণী গোপন থেকে ভোগ করে নিচ্ছে। সংখ্যায় কিন্তু তারা বেশি না। যারা সংখ্যায় বেশি এসটি, এসসি, ওবিসি মাইনরিটিরা তাদেরকে বঞ্চিত করে ভারতবর্ষে শাসন কার্য চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি এগুলি তার ফয়দানোর জন্য এগুলি করে যাচ্ছে। কিন্তু রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যেভাবে জনসংখ্যার যে একটা সুনির্দিষ্ট গণনা, সেই গণনা না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। মোদী সাহেব তিনি কিছুদিন আগে কাশ্মীর থেকে মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি বিহারের নীতিশ কুমারকে হাত করার জন্য সেন্সাসের ঘোষণা তিনি দিয়েছেন। আদৌ তিনি করবেন কিনা এটা আমাদের একটা সন্দেহ আছে, কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাব। সেন্সাস হতেই হবে ভারতবর্ষে। প্রত্যেক জনগোষ্ঠী যেন তার নির্দিষ্ট অধিকার খুঁজে বের করে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। গত পরশুদিন বিকেলবেলা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হঠাৎই কাস্ট সেন্সাস করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা ওনার কাস্ট সেন্সাসকে সাধুবাদ জানাই। কিন্তু প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের আপামর তফসিল জাতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের নেতা রাহুল গান্ধীকে। আপনারা জানেন গত 10 বছর পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে উনি অবিরাম লড়াই সংগ্রাম করে আসছেন। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনার দাবি ছিল আপনারা শাসক গোষ্ঠী অবিলম্বে কাস্ট সেন্সাস করেন এবং মানুষের সামনে প্রত্যেকটা জাতের তফসিল জাতি, তফসিল উপজাতি, ওবিসি, মাইনরিটি মানুষের যে অধিকার তার জনসংখ্যা অনুযায়ী তার সংরক্ষণ করতে হবে। এই দাবি নিয়ে উনি লাগাতার অবিরাম গত 10 বছর ধরে পার্লামেন্টের ভেতরে উনি লড়াই সংগ্রাম করে আসছেন এবং বাইরে করে আসছেন। সেই রাহুল গান্ধীর অনুপ্রেরণায় আমরাও ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে আমরা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি প্রত্যেকটা বিভাগ মিলে কংগ্রেসের প্রত্যেকটি সংগঠন আমরা এই দাবিকে সামনে রেখে লড়াই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন পার্লামেন্টে ওনারা রাহুল গান্ধীকে নানানভাবে ক্রিটিসাইজ করেন, পার্লামেন্টে ওনারা ঠাট্টা হাসিতে পরিণত করেন, তখন বড় আমাদের দুঃখ হয়। সেই দিন পার্লামেন্টের ভেতর রাহুল গান্ধী বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যতই আমাকে ঠাট্টা করুন, করুন, আমি কথা দিচ্ছি এই পার্লামেন্টের ভেতরেই কংগ্রেস জাতি জনগণনা বিল পাস করবে, জাতি জনগণনা পাস করবে। কিন্তু যা হোক, জাতি গণনার অর্ডার গত পরশুদিন প্রধানমন্ত্রী দিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি 1951 সালে প্রথম কাস্ট সেন্সাস হয়, এটা নিয়মই হচ্ছে গত 10 বছর পর পর সেটাকে কাস্ট সেন্সাস করতে হয়। কিন্তু 2021 সালে উনি করোনার বাহানা করে উনার কাস্ট সেন্সাস করেননি, যার ফলে বারবার পার্লামেন্টের ভিতরে বাইরে রাহুল গান্ধী এবং কংগ্রেস দল, বিরোধী দল এটা নিয়ে তোলপাড় আন্দোলন চালিয়ে গিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে আজকে কাস্ট সেন্সাস করে উনি হেডলাইন দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি তো হেডলাইন দিয়েছেন যে গত পরশুদিন কাস্ট সেন্সাস হবে, কিন্তু ডেডলাইন তো আপনি দেন নাই। কবে হবে? আমার পূর্ববর্তী ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন বাবু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনি ডেডলাইন আগে দিন, কবে আপনি এইগুলি করবেন, কি কি ক্রাইটেরিয়া থাকবে, কি কি পয়েন্ট আপনি এখানে নিয়ে আসবেন। আপনি মহিলা বিলের সময় এইগুলি কথা বলেছেন, মহিলা রিজার্ভেশন হবে 50%, কিন্তু কই কোনো তো রিজার্ভেশনের কোনো ফর্মুলা এখনো বাই করেননি। আপনি কাস্ট সেন্সাসের সময় বলেছিলেন 8,250 কোটি টাকা লাগবে 2021-এ, কাজেই করা যাবে না। কিন্তু আজকে দেখা গেছে আপনি সেন্সাস অফিসে মাত্র প্রায় 400 কোটি টাকার মতো দিয়েছে। তাহলে এই 400 কোটি টাকা দিয়ে তো কাস্ট সেন্সাস ভালোভাবে হবে না। আপনাকে বাজেট বরাদ্দ যে করেছেন এই টাকায় হবে না। আপনাকে বিস্তারিতভাবে প্রতিটা পয়েন্ট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন প্রতিটা লুক লাগিয়ে সব কিছু করতে হলে কমসে কম 10,000 কোটি টাকার প্রয়োজন। তো আপনি এইগুলি বরাদ্দ করুন এবং ডেডলাইন দিন, কবে করবেন আপনি।
এবং সবগুলি পয়েন্ট আনতে হবে। বেসরকারি ক্ষেত্রে রিজার্ভেশন করতে হবে, বেসরকারি ক্ষেত্রে SC ST OBC মাইনরিটির যে দাবি আছে সেই দাবিগুলো আপনাকে পূরণ করতে হবে। এই পয়েন্টগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা ফরম্যাট আপনি ভারতবর্ষের মধ্যে জনগণের সামনে তুলে ধরুন। না হলে এইভাবে আপনার এই জুমলাবাজি দিনের পর দিন আপনি জুমলাবাজি করে আসছেন। আপনার প্রত্যেকটা ঘটনা ভারতবর্ষের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলি, যে দাবিগুলি মানুষের আপমর জনসাধারণ সেইগুলি ডাইভার্ট করার জন্য আপনি একটা না একটা ফোন দিয়ে আটেন। কাজে আগামী দিন আপনার এই ফোন দিয়ে থাকবে না। আমরা কংগ্রেসীরা রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা আগামী দিন লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং সেই দাবিগুলি আমাদের আর যতগুলো দাবি আছে সেইগুলি আমরা ভারতবর্ষের মানুষের জন্য প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ। একটু আমার গরু তুলো